আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ক্লাস 8 এর ইংলিশ ফর টুডে এর লেসন 3, এই যে দেখো লেসন 3, এটার আওয়ার এথনিক কমিউনিটিস অর্থাৎ আমাদের উপজাতি সম্প্রদায়, ঠিক আছে। আওয়ার এথনিক কমিউনিটিস, আমাদের উপজাতি সম্প্রদায়, লেসন 3 এটা নিয়ে আলোচনা করব। আর একটা কথা তোমাদেরকে আমি বারবার বলছি, সেটা হলো যে তোমরা যারা ক্লাস 8 থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা দিবে এবং কিভাবে বৃত্তি পরীক্ষায় তুমি ভালো করতে পারবে বা বৃত্তিটা তুমি কনফার্ম করতে পারবে, সে সকল কিছু নিয়ে কিন্তু আমরা তোমাদের বৃত্তির যে কয়েকটা সাবজেক্ট আছে, অর্থাৎ 400 মার্কের যে সাবজেক্টগুলো আছে, বাংলা, ইংলিশ, তারপরে তোমার হলো কি ম্যাথ এবং কি বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ঠিক আছে। এই 5টা সাবজেক্টে তোমাদের কিন্তু টোটাল কত থাকবে? 400 মার্কের পরীক্ষা থাকবে। আমরা কিন্তু তোমাদের বৃত্তির আদলে, অর্থাৎ বৃত্তি কিভাবে তুমি পেতে পারো, জুনিয়র বৃত্তি পরীক্ষায় তুমি অ্যাটেন্ড করলে বৃত্তিটা যাতে তুমি পেতে পারো, সে সকল বিষয় নিয়ে কিন্তু আমরা তোমাদের সাথে আলোচনা করি। তাই আমাদের আলোচনাটা একটু অন্যদের চেয়ে একটু ভিন্ন হবে, কারণ গতানুগতিক আলোচনা বা গতানুগতিক পড়ালেখায় তুমি কিন্তু এই কি বৃত্তি পরীক্ষাটা দিলে বৃত্তি কিন্তু পেয়ে যাবে না। কারণ বৃত্তি যারা দেয় সাধারণত তারা কিন্তু সবাই কিন্তু ট্যালেন্ট একটা স্টুডেন্ট, ঠিক আছে। ওই স্কুলের বা ওই প্রতিষ্ঠানের টপ যেগুলো, তারাই কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করে। তাই আমি মনে করি যে এটা একটা কম্পিটিটিভ এবং খুবই প্রতিযোগিতাপূর্ণ একটা পরীক্ষা হবে। সেই পরীক্ষায় তোমাকে কোয়ালিফাই করতে হলে অবশ্যই বেসিক কিছু টেকনিক ফলো করে তোমাকে এগোতে হবে, অর্থাৎ কি যতটুকু পড়বে ততটুকুই যেন তুমি সেখানে কি করতে পারো, কোয়ালিফাই করতে পারো। অর্থাৎ আমি তোমাকে বিষয়টা বোঝাতে চাচ্ছি যে তোমার পড়ালেখাটা ওই লেভেলে রাখতে হবে বা ওই টেকনিকে রাখতে হবে যাতে তুমি সবগুলোই আনসার করতে পারো, ঠিক আছে। অযথা শুধু যেগুলো আসবে না বা যেগুলো কোনো দরকার নেই, অপ্রাসঙ্গিক কোনো কিছুই তোমাকে পড়া যাবে না। বৃত্তি কেন্দ্রিক সবকিছু যেগুলো প্রাসঙ্গিক সেগুলোই তোমাকে পড়তে হবে, ঠিক আছে। অযথা সময় নষ্ট করা যাবে না। তাহলে চলো আজকে আমরা তোমাদের এই যে আওয়ার এথনিক কমিউনিটিস, এটা নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে। একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবে এবং এখান থেকেই তোমাদের বৃত্তির যে 400 মার্ক, এগুলো কিন্তু আমরা কভারেজ দেব এবং বৃত্তির এগুলো কিন্তু আমরা এখান থেকে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। দেখো কিওয়ার্ড, এখানে তুমি মনে রাখবে এটা, এই কিওয়ার্ডের এখানকার যে অর্থগুলো আছে, শব্দগুলো আছে, এগুলো তোমাকে মনে রাখতে হবে, কারণ তোমাদের একটা আছে সিনোনিম এবং অ্যান্টোনিম এসে থাকে, ঠিক আছে। দেখো এথনিক মানে কি তোমরা জানো, উপজাতি। তারপরে ফ্ল্যাটল্যান্ডস মানে কি সমতল। তারপরে ডিস্টিংক্ট মানে কি স্বতন্ত্র, ঠিক আছে। ডিস্টিংক্ট মানে কি স্বতন্ত্র। তারপরে আরবানাইজেশন মানে কি শহরায়করণ, শহর নাকি। আরবানাইজেশন মানে আমরা কি পড়েছিলাম? আরবানাইজেশন পড়েছিলাম আমরা হলো নগরায়ন, ঠিক আছে। তারপর দেখো এই যে লেগেসি মানে কি, লেগেসি মানে ঐতিহ্য, প্রভাব বা উত্তরাধিকার, যেটাই তুমি বলো না কেন, ঠিক আছে। তারপরে হার্ডলস মানে কি, হার্ডলস মানে তোমরা কি পড়েছিলা বলতে পারবে কেউ? হার্ডলস মানে হচ্ছে হলো বাধা, প্রতিবন্ধকতা, ঠিক আছে। বাধা, প্রতিবন্ধকতা, জটিলতা সৃষ্টি করা, এ ধরনের শব্দের ক্ষেত্রে আমরা হার্ডলসটা ব্যবহার করতে পারি। তারপরে লাইভলিহুড মানে কি জীবিকা, জীবন জীবিকা যেটা, ঠিক আছে। দেখো এইগুলোর মিনিং তোমাকে জানতে হবে এবং তুমি এর সাথে সাথে কি করবা, যদি পারো তোমরা একটু কি করবা, কি সিনোনিম অ্যান্টোনিম গুলো করে নেবা। আমরা এগুলো পরের ধাপে করব, ঠিক আছে। আপাতত তোমাদের সাথে এগুলো আমরা কি করছি, ইন্ট্রোডিউস করে দিচ্ছি, পরিচিত করে দিচ্ছি, এবং কি কি আমাদের পড়তে হবে এবং জুনিয়র বৃত্তির জন্য আমাদের কি কি সিলেক্ট করতে হবে সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমরা আলোচনা করছি। এরপরে যখন আমরা রিপিট চলে আসব তখন কিন্তু আমরা একদম 100% প্রিপারেশন নিয়ে কমপ্লিট করব। যেহেতু আমরা বছরের শুরু থেকে শুরু করেছি আর বৃত্তি পরীক্ষা যেহেতু আমাদের একদম বছরের শেষের দিকে, তাই একদম একটা পুরো এক বছরের একটা পরিকল্পনা নিয়ে আমরা কিন্তু নেমেছি। ক্লাস 5 এবং ক্লাস 8 এই দুটা ক্লাসের যে বৃত্তি পরীক্ষা আছে এদের সকলকে আমরা গাইড করব। কারণ তোমরা জানো যে বিগত 15 বছর কিন্তু বৃত্তি পরীক্ষা হয় নাই। 2025 সালে বৃত্তি পরীক্ষা হয়েছে, সেখানকার রেজাল্ট কিন্তু অলরেডি কিন্তু 20 থেকে 30 জানুয়ারির ভিতরে পাবলিশড হবে। তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা দিছে তাদের খোঁজ খবর রাখবে এবং কি কি আসছে এগুলো তোমরা আমার কাছ থেকেও জানতে পারবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু তোমাদেরকে যারা বিশেষ করে বৃত্তি পরীক্ষা দিতে চাও তাদের অবশ্যই অবশ্যই বছরের শুরু থেকে ভালোভাবে পড়তে হবে, নচেত কিন্তু তুমি কিন্তু কমপ্লিট করতে পারবে না। যেই 5টা সাবজেক্ট আছে এই 5টা সাবজেক্ট তোমাকে খুব ভালোভাবে গাইড করতে হবে। তাহলে চলো আমরা আজকের এই টপিকসটা হিস্টোরিটা আমরা জেনে নিই।
ওকে, দেখো, নাও রিড দ্য টেক্সট অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস। তুমি কি করো এখন? রিড করো, এই টেক্সটটা কমপ্লিট করো, ফলোয়িং দ্য অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিস গুলো দেখো। এই যে এখানে একটু দেখছো, এই যে আমাদের এথনিক যে মাইনরিটি যে কি পিপল রয়েছে তাদের কিছু দৃশ্য দিয়ে দিচ্ছে, ঠিক আছে? যাদের কি আমাদের দেশে কিন্তু অসংখ্য মাইনরিটি গ্রুপ রয়েছে, 50+, রাইট? দেখো এখানে আমরা পড়লে বুঝতে পারবো, একটু খেয়াল করো যে কোনগুলো তোমাকে পড়তে হবে। একটা জিনিস তোমাদেরকে আমি বারবার বলি যে অপ্রাসঙ্গিক কোনো পড়া পড়লে কিন্তু তুমি বৃত্তি পাবে না, ঠিক আছে? বই ফার্স্ট টু লাস্ট শেষ করলেই যে তুমি বৃত্তি পাবে, নো, নেভার, কখনোই না। তোমাকে অবশ্যই অবশ্যই প্রাসঙ্গিক এবং বৃত্তি রিলেটেড এবং কোন কোশ্চেন গুলো করতে পারে বা হতে পারে এই রিলেটেড কোশ্চেন গুলো তোমাকে পড়তে হবে। আর আর সেগুলোই কিন্তু আমরা প্রতিনিয়ত প্রতিটা ভিডিওতে আমরা সেগুলো সিলেক্ট করে করে তোমাদেরকে দেব, ঠিক আছে? তোমার পড়ালেখাটা এতটাই আমরা কমিয়ে দেব এবং এতটাই সহজ করে নিয়ে আসবো যে তুমি একটু যদি আমাদের সাথে যদি থাকো তাহলে বুঝতে পারবে যে আমরা কত সহজে এগুলো কমপ্লিট করে দিচ্ছি। ওকে, তাহলে চলো আর দেরি করব না, আমরা শুরু করব। দেখো, বাংলাদেশ ইজ হোম to more than 15 small ethnic group। দেখো, বাংলাদেশ ইজ হোম, বাংলাদেশে কি রয়েছে? মিনিমাম 50+, অর্থাৎ ছোট ছোট ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো, যেটাকে আমরা উপজাতি বলি, ঠিক আছে? 50টি উপজাতি রয়েছে, অর্থাৎ 50-এর উপরে উপজাতি কিন্তু বাংলাদেশে বসবাস করে। তারপরে দেখো, ইনক্লুডিং দা, এর ভিতরে রয়েছে চাকমা, তারপর মারমা, অ্যান্ড ত্রিপুরা। দেখো এর ভিতরে সবচেয়ে প্রসিদ্ধ কারা? সবচেয়ে প্রসিদ্ধ হলো চাকমা, মারমা এবং ত্রিপুরা, রাইট? এর বাহিরেও কিন্তু আরো আছে। তারপরে দেখো, ওয়েল মোস্ট অফ দেম লিভ ইন দা নর্দার্ন, তারা কি করে? উত্তর অঞ্চল নাকি দক্ষিণ অঞ্চলে বসবাস করে। নর্দার্ন মানে কি? দক্ষিণ অঞ্চল। অর্থাৎ দেখো, তারপর দেখো, সাউথ ইস্টার্ন, অর্থাৎ আমাদের দক্ষিণ পূর্ব অঞ্চলে যেটা আছে সেটা, ঠিক আছে? তারপরে কি আছে? ফ্ল্যাটল্যান্ড এবং সমতল, রাইট? দেখো এই সকল অঞ্চলে কিন্তু এরা কিন্তু কি করে? বসবাস করে থাকে। কারা? এই যে আমাদের এথনিক বা উপজাতি ভাই বোনেরা, ঠিক আছে? আমাদের উপজাতি ভাই বোনেরা কোথায় বাস করে? এই সকল অঞ্চলে, অর্থাৎ আমাদের কি চট্টগ্রাম পার্বত্য অঞ্চল আছে, তারপর ময়মনসিংহে আছে, রাজশাহীতে আছে, ঠিক আছে? তারপর তোমার ইয়াতে সিলেটে আছে, এ সকল জায়গায় কিন্তু আমাদের এই উপজাতি ভাই বোনেরা বসবাস করে থাকে। তারপর দেখো, recite the Chittagong hill tracks, আর অন্যান্য ক্ষেত্রের জায়গা কোনগুলো? দেখো, চিটাগাং হিল ট্রেক্সেও কিন্তু, চিটাগাং পাহাড়ি অঞ্চলেও কিন্তু এরা বসবাস করে থাকে। তারপর দেখা, each group has its distinct, দেখো এই গ্রুপগুলো কিন্তু হ্যাজ ইটস ডিস্টিংক্ট, স্বতন্ত্র রয়েছে লাইফস্টাইল। আর এদের ভিতরে কিন্তু লাইফস্টাইলও কিন্তু স্বতন্ত্র রয়েছে। কাদের স্বতন্ত্র রয়েছে? অর্থাৎ এই যে মোর দেন 15+ এথনিক গ্রুপ, এদের ভিতরে এদের লাইফস্টাইলও কিন্তু স্বতন্ত্র। অর্থাৎ এক এক গ্রুপের সাথে আর এক গ্রুপের কিন্তু কি নেই? মিল নেই। এদের লাইফস্টাইলও কিন্তু অনেকটাই স্বতন্ত্র, ঠিক আছে? তারপরে দেখো, ইকোনমিক প্র্যাকটিস, আর তারা কি করে? ইকোনমিক্স প্র্যাকটিস করে, অর্থাৎ তাদের ইকোনমিক্যাল যে সেক্টর সেটাও ভিন্ন। অ্যান্ড বিলিফ সিস্টেম, এবং বিশ্বাস প্রবণতাও তাদের কি? ভিন্ন, ঠিক আছে? এক একজন এক এক ধরনের কি অর্থনৈতিক কর্মকাণ্ড চালায় এবং এক একজন এক এক ধরনের বিশ্বাস। ওকে, অর্থাৎ ভিন্ন ভিন্ন উপজাতি হলে যেটা হয় সেটাই এখানে প্রকাশ করছে। তারপরে দেখো, মোরেওভার, যা হোক, দিস দিস কমিউনিটিস স্পিক at least 15 distinct languages। দেখো এই এই উপজাতিগুলো কতগুলো ভাষায় কথা বলে? অ্যাটলিস্ট 15 ডিস্টিংক্ট স্বতন্ত্র ল্যাঙ্গুয়েজে কথা বলে। ডিস্টিংক্ট মানে কি? স্বতন্ত্র, এটা আমরা আগেই জেনেছি, তাই না? তাহলে এই উপজাতিগুলো কতগুলো ভাষায় কথা বলে? 35টি স্বতন্ত্র ভাষায় কথা বলে থাকে। এবার দেখো, অ্যাডিং টু দ্য কান্ট্রিজ, আর এগুলো যুক্ত করেছে আমাদের দেশে কালচারাল রিসেস, আর এগুলো আমাদেরকে আমাদের দেশে সমৃদ্ধ করেছে, কালচারকে সমৃদ্ধ করেছে। ওকে, হাউএভার, যা হোক, many of these languages, অনেক ভাষাগুলো আর নাও endangered, মানে কি? বিলুপ্তর পথে হয়ে গেছে। owing to variety of reasons, কি? ভ্যারাইটি অফ রিসন্স ইনক্লুডিং আরবানাইজেশন। দেখো এই ভাষাগুলো কিন্তু এখন মানে বিলুপ্তর পথে হয়ে গেছে, অর্থাৎ অনেক ভাষা কিন্তু বিলুপ্ত হচ্ছে। কারণ কি? সেই কারণ হিসেবে যেটা ওরা বলছে সেটা হলো যে আরবানাইজেশন ইনক্লুড, রিজনটা কি? রিজনটা হচ্ছে হলো ইনক্লুডিং আরবানাইজেশন, অর্থাৎ নগরায়ন,
নগরায়নের প্রভাবে, মডার্নাইজেশন এবং আধুনিকতার ছোঁয়ায়, অ্যান্ড মাইগ্রেশনের কারণে, ঠিক আছে। এই কারণে কিন্তু এই ভাষাগুলো কিন্তু দিন দিন কি হচ্ছে, এগুলো প্রভাব পড়ছে এবং এগুলো কিন্তু বিলুপ্তর পথে চলে গেছে। কারণ হলো এখন দিন যত বৃদ্ধি পাচ্ছে বা দিন যত যাচ্ছে ততই কিন্তু এই উপজাতিরা কিন্তু মডার্ন হচ্ছে এবং এর এর কি তারা কিন্তু আস্তে আস্তে মূল ধারা অর্থাৎ আমাদের এই যে এখন যে সোসাইটি চলেছে মডার্ন সোসাইটি সেগুলোর সাথে কিন্তু ইনক্লুড হয়ে যাচ্ছে, যার কারণে তাদের যে স্বতন্ত্র ভাষা এবং কালচার সেগুলো বেসিকলি কি হচ্ছে আস্তে আস্তে বিলুপ্তর পথে যাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো দিস গ্লোবাল ইস্যু ইজ নন অ্যাজ ল্যাঙ্গুয়েজ ডেথ। আর এই কারণে গ্লোবাল ইস্যু, ঠিক আছে, একটা বিশাল একটা আন্তর্জাতিক ইস্যু বা বিশ্বায়ন একটা ইস্যু হিসেবে পরিচিত হয় ল্যাঙ্গুয়েজ ডেথ। আর এটা বিশ্বে কি কি হিসেবে পরিগণিত হয়, ল্যাঙ্গুয়েজের মৃত্যু হিসেবে পরিগণিত হয়, ঠিক আছে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দ্য ইউএন জাতিসংঘ ওয়ার্নস মানে কি সতর্ক করেছে দ্যাট ম্যানি ইথনিক ল্যাঙ্গুয়েজ এই উপজাতিদের ভাষাগুলো আর disappearing at an alarming rate। আর কি করেছে এই উপজাতিদের জাতিসংঘ সতর্ক করেছে, যে জাতিসংঘ সতর্ক করেছে কি করেছে যে এই উপজাতিদের ভাষাগুলো কিন্তু দিন দিন কি হয়ে যাচ্ছে, সংকটের মুখে হচ্ছে বা এগুলো হারিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে ডিসঅ্যাপিয়ারিং মানে কি হারিয়ে যাওয়া, ওকে। তারপরে দেখো কি বাস্তুচ্যুত হওয়া, হারিয়ে যাওয়া, ঠিক আছে, এগুলো কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, এগুলো কিন্তু কি হয়ে যাচ্ছে। তারপর দেখো উইথ অন ল্যাঙ্গুয়েজ ডাইনিং এভরি টু উইক, দেখো এই ল্যাঙ্গুয়েজ গুলো প্রতি সপ্তাহে একটি করে ভাষা কি করছে, হারিয়ে যাচ্ছে, ওকে। তারপর দেখো ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশ কলোনিয়াল রুলে অর্থাৎ ব্রিটিশ শাসনে যখন ethnic minority groups played the significant role in the resistance operation। দেখো এই ব্রিটিশ বিরোধী আন্দোলনেও কিন্তু এই মাইনরিটি গ্রুপের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে, ঠিক আছে। অপারেশনে কি রেজিস্ট্রেশন প্রতিরোধ আন্দোলনে কিন্তু তাদের অনেক গুরুত্ব রয়েছে। যারা শুধু আমরা বলি যে বাঙালিরা স্বাধীনতা বা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে, নো, এখানে কিন্তু এথনিক গ্রুপ আমাদের মাইনরিটি যে ভাই বোনরা রয়েছে, বিশেষ করে উপজাতি যে ভাই বোনেরা রয়েছে, আদিবাসী যারা রয়েছে, তারা কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনেও কিন্তু আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু তারা আন্দোলন করেছিল। অতএব তাদের গুরুত্ব এবং তাদের যে সার্ভিস আমাদের দেশের ক্ষেত্রে সেটা কিন্তু অপরিসীম, এটা কিন্তু কখনো ভোলা যাবে না, ঠিক আছে। তারপরে দেখো লিডার্স লাইক সিন্ধু অ্যান্ড কানু lead uprisings such as the কি সান্তাল রিভেলিয়ন। দেখো এখানে একটা কথা বলছে, লিডার কেটা, লিডার যেমন লাইক কে, শান্তু এবং কানু, তারা কিন্তু কি করেছে এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে কিন্তু কি করেছিল, নেতৃত্ব দিয়েছিল। অতএব শুধু যে বাঙালিরাই নেতৃত্ব দিয়েছে তা নয়, তারাও কিন্তু এখানে নেতৃত্ব দিয়েছিল। তারপরে দেখো thereby highlighting their contribution to the anti-colonial struggle। আর তাদের এই অবদান কিন্তু হাইলাইট করে আছে, কন্ট্রিবিউশন তাদের এই অবদান ব্রিটিশ বিরোধী আন্দোলনে কিন্তু তাদের এই অবদান কিন্তু অবিস্মরণীয় হয়ে আছে। তারপরে দেখো হাউএভার যাই হোক, ডিসপাইট দিস লেগেসি, তাদের এই উত্তরাধিকারী ethnic minority communities in Bangladesh today face challenges in preserving their language and cultural heritage। দেখো তাদের এই অবদান থাকা সত্ত্বেও, ঠিক আছে, বাংলাদেশের টুডে বর্তমান বাংলাদেশে কিন্তু তাদের এইগুলো ল্যাঙ্গুয়েজ এবং তাদের ওই ঐতিহ্য, ঠিক আছে, এটা কিন্তু হুমকির মুখে পড়েছে, চ্যালেঞ্জের মুখে পড়েছে। কারণ একটাই তোমাদেরকে বলেছি যে বর্তমান যে আমাদের যে উপজাতি ভাই বোনেরা রয়েছে তারা কিন্তু বর্তমান আমাদের সোসাইটির সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছে, যার কারণে ভাষা এবং ল্যাঙ্গুয়েজ, সংস্কৃতি, কালচার এগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের সাথে মিলে যাচ্ছে, সিমিলারিটি হয়ে যাচ্ছে, যার কারণে তাদেরগুলো কিন্তু হুমকির সম্মুখে পড়েছে বা হারিয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো although the government is providing continuous effort in including ethnic people's language in pre-primary and primary education। দেখো আমাদের দেশের সরকার কি করতে পারে, এদেরকে
কন্টিনিউয়াসলি এফোর্ট দিতে পারে এবং ইনক্লুডিং এথনিক পিপলসদেরকে ল্যাঙ্গুয়েজ শিক্ষা দিতে পারে, প্রি প্রাইমারি এবং প্রাইমারি এডুকেশনে এগুলো কি করতে পারে, যুক্ত করতে পারে। দিস এফোর্টস আর ফেসিং হার্ডলস, দেখো হার্ডলস লাইক শর্টেজ shortage of trained teacher and adequate resource for higher education in this language। দেখো আমাদের দেশের গভর্নমেন্ট কিন্তু তাদেরকে কি করতে পারে, এই ভাষার উপর ট্রেন আউট করতে পারে এবং ইনক্লুডিং করতে পারে তোমার প্রাইমারি সেকশনে এই ভাষাগুলোকে কি করতে পারে, ইনক্লুড করতে পারে, অর্থাৎ যাতে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষাটা যাতে কি না হয়ে যায়, বিলুপ্ত না হয়ে যায়, এজন্য আমাদের প্রাইমারি সেকশন, প্রি প্রাইমারি, প্রাথমিক এবং প্রাথমিক এডুকেশনে এরা কিন্তু কি করতে পারে, যুক্ত করতে পারে। কিন্তু তার মূলে রয়েছে হলো আমাদের কিন্তু ইকোনমিক প্রবলেম, অর্থাৎ এখানে এগুলো করতে হলে যে একটা অর্থের প্রয়োজন আছে সেটার কিন্তু বাধা রয়েছে, ঠিক আছে। এগুলো যদি করা যায় সামহাউ তাদের যে ভাষাগুলো বা তাদের যে কালচারগুলো সেগুলো কিন্তু রক্ষা করা সম্ভব আমি মনে করি, ঠিক আছে। তারপরেও যেহেতু আমাদের ইকোনমিক্যাল বা অর্থনৈতিক কিছু বাধা রয়েছে, তারপরে এগুলো করা উচিত। তারপরে দেখেন এখানে কি বলছে, কি Furthermore, due to the construction of Karnofuli কি dam in 1957, দেখো উপরন্ত এইগুলো করা দরকার ছিল, রাইট। এদেরকে কি প্রাথমিকে এই শিক্ষা দেওয়া উচিত ছিল যে যাতে করে এথনিক ভাষাগুলো কি হয়ে না যায়, শেষ না হয়ে যায় এবং তাদের কালচার গুলো যেন টিকে থাকে। এর প্রেক্ষাপটে কি করলো পাকিস্তান সরকার 1957 সালে এই যে কর্ণফুলী ড্যাম তৈরি করলো, অর্থাৎ কর্ণফুলী বাঁধ দিল। কি জন্য দিল? ডিউ টু দ্য কনস্ট্রাকশন অফ কর্ণফুলী ড্যাম ইন 1957, 1957 সালে ড্যাম তৈরি করে। দ্য পিপল লিভিং at the surrounding areas of were relocated, অর্থাৎ দেখো এই জায়গাগুলো, এর আশেপাশে যে সারাউন্ডিং যে জায়গাগুলো কর্ণফুলীর, সেখানে অনেক জায়গা তারা রিলোকেটেড করে দিল, ঠিক আছে, টু এরিয়াস ফার ফ্রম দেয়ার হোমস অ্যান্ড ফার্মল্যান্ড, এই উপজাতিদের বসত বাড়িঘর এবং তাদের জমি জমা, আবাদের যে জমি জমা সেগুলো দখল করে নিল, অর্থাৎ এই ড্রামের কি তৈরি করার জন্য, ঠিক আছে। কর্ণফুলী ড্যাম তৈরি করার কারণে এগুলো তাদের কি ছেড়ে দিতে হয়, রিলোকেটেড করে দেয় এবং এগুলো কিন্তু তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়। It consequently had the far-reaching impact on their life and livelihood। আর এর কারণে এই উপজাতিরা, ঠিক আছে, এখন পর্যন্তও কিন্তু তাদের সেই জমি জমা হারানো, বাড়িঘর হারানোর যে একটা যে ইফেক্ট, সেটা কিন্তু তারা এখনো বয়ে বেড়াচ্ছে। কারণ দেখো যাদের বাড়ি বস্তু কি ঘর বাড়ি এবং তার বসত ভিটা যদি ছিন্ন করা হয়, তাহলে কিন্তু সেই প্রভাবটা কিন্তু যুগ যুগান্তরে চলতে থাকে, ঠিক আছে। যারা উপজাতি বা যারা এর সম্মুখীন হয়েছে তারা কিন্তু বুঝতে পারে যে আবাদি জমি, তারপর কি ঘর বাড়ির বা নিজস্ব বাসস্থান, এগুলো যদি কখনো যদি হারিয়ে যায় বা নদীর ভাঙ্গনে বা নদীর ইয়েতে যদি চলে যায়, তাহলে কিন্তু তারা বুঝতে পারে যে আসলে তারা কতটা অসহায় এবং কতটা মানে যে এর প্রভাব সুদূর প্রসারী হয়ে থাকে। দেখা যায় বংশ পরম্পরায় দেখা যায় যে একটা প্রস্থান বা দুটা প্রস্থান এর কিন্তু এগুলো কিন্তু বহন করতে থাকে, ঠিক আছে। তো আজকের এই আলোচনাটা ছিল এ অবধি পর্যন্তই, ঠিক আছে। এখান থেকে জাস্ট আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করব যে এথনিক গ্রুপ কি এবং তারা কিভাবে তাদের ল্যাঙ্গুয়েজ এবং তাদের যে এটা টপ অফ সাম আপ করে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব যে আমাদের দেশে কতগুলো গ্রুপ ছিল। এই এথনিক গ্রুপ আছে প্রায় 50টির উপরে, তাদের ভাষা এবং ল্যাঙ্গুয়েজ এবং তাদের কি কৃষ্টি কালচার সবগুলোই কিন্তু স্বতন্ত্র। তারপরেও এদের ভাষাগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু কালচারগুলো কিন্তু কি হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে, কারণ নগরায়নের কারণে এবং শহরের বা সমাজের উত্থানের কারণে আস্তে আস্তে সেই আদি ভাষাগুলো বা আদি সংস্কৃতিগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। এবং তারা তো এগুলো বিলুপ্ত হচ্ছে, তারপরে তাদেরকে যে সহযোগিতা করা দরকার সেগুলো উপরন্ত না করে আবার ড্যাম সৃষ্টি করে, কর্ণফুলী নদীর উপর কি ড্যাম সৃষ্টি করে, সেখানেও কিন্তু তাদের অনেক বসতি এবং তাদের জমি জমা কিন্তু নিয়ে নেওয়া হয়। এটাও কিন্তু তাদের লাইফে একটা ইম্প্যাক্ট হিসেবে
কি স্মৃতি হিসেবে আছে এবং এটার সাফার কিন্তু তারা বহন করছে, রাইট? এভাবে কিন্তু আমরা এটার সাম আপ করে নিতে পারি। তো এতটুকুই তোমাদেরকে বলার ছিল। আপাতত তোমরা সাম আপ করে একটু নিজেদের মতন করে একটু মনে রাখার চেষ্টা করো। পরবর্তীতে এগুলো যখন মডেল কোশ্চেন আমরা করব, তখন আমরা এর বেসিক কোশ্চেন গুলো আমরা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ 2026 সালে, তাদেরকে আমরা অবশ্যই বলবো যে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো, সাবস্ক্রাইব করবে। এবং কেউ যদি আমাদের এই চ্যানেলে আজকে যদি নতুন এসে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।